এটি একটি মহাকাব্যিক প্রাকৃতিক দুর্যোগের সিনেমা, যার পটভূমি প্রাচীন মিশর। শতাব্দীর পর শতাব্দী ধরে মিশরের ফেরাউনেরা হিব্রু জনগোষ্ঠীকে দাসত্বে আবদ্ধ করে রেখেছিল, ৪০০ বছরেরও বেশি সময় ধরে। এই নির্মম শাসনের কারণে হিব্রুদের দেবতারা রুষ্ট হন। ফেরাউনকে শাস্তি দিতে এবং ৪ লাখ হিব্রু মানুষের প্রতিশোধ নিতে হিব্রুদের দেবতারা মিশরের ওপর ১০টি মহাবিপদ পাঠানোর সিদ্ধান্ত নেন। প্রথম বিপদটি নিঃশব্দে নীল নদের দিক থেকে আসে। তখনও যেসব জেলেরা নদীতে মাছ ধরছিল, হঠাৎ করে তারা বিশাল আকৃতির কুমিরদের আক্রমণের শিকার হয়। একে একে বহু জলদানব পানি থেকে উঠে এসে মানুষ হত্যা করতে থাকে। যারা পানিতে টেনে নেওয়া হয় তারা কুমিরের খাদ্যে পরিণত হয়। মুহূর্তের মধ্যে নদীতে থাকা কোনো জেলেই জীবিত থাকেনি। এরপর থেকে কেউ আর নীল নদের ধারেও ঘেঁষে না। কিন্তু এটি ছিল মাত্র শুরু। দ্বিতীয় বিপদ আসে মিশরের সমস্ত জলজ প্রাণীর মৃত্যু। এক সকালে দেখা যায় নদীর পৃষ্ঠে মাছের মৃতদেহ ছড়িয়ে রয়েছে। নদীর জল লাল রক্তে রঙিন হয়ে যায়, যা গোটা দেশের পানি সম্পদকে দূষিত করে তোলে। শুধু পানির প্রাণীরাই নয়, এই পানি যেসব খেতে প্রবাহিত হতো সেগুলোকেও ধ্বংস করে দেয়। কৃষকদের জন্য এটি ছিল এক ভয়াবহ আঘাত। ফেরাউন দেবী কাবেজ্জিটের কাছে প্রার্থনা করেন পানি শোধনের জন্য, কিন্তু কোনো উত্তর আসেনি। এরপর আসে তৃতীয় বিপদ, ভয়ানক ব্যাঙের আগমন। দূষিত পানির কারণে তারা পানির নিচে টিকে থাকতে না পেরে দল বেঁধে ওপরে উঠে আসে। শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে, রাজপ্রাসাদেও ঢুকে পড়ে। ঘুমন্ত রানীর ঘরে আছড়ে পড়ে অসংখ্য ব্যাঙ। কিছুদিনের মধ্যেই ব্যাঙগুলো পানির অভাবে মরতে শুরু করে, আর তাদের পচা দেহ চতুর্থ বিপদের জন্ম দেয়। চতুর্থ বিপদ, মাছি। ব্যাঙের মৃতদেহের গন্ধে হাজার হাজার মাছি ছুটে আসে। তারা মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ে, খাবারকে দূষিত করে তোলে, এমনকি মানুষকেও আক্রমণ করে। মাছির ঝাঁক যেন কালো মেঘের মতো আকাশ ঢেকে ফেলে। বাতাসে ছড়িয়ে পড়ে এক অসহ্য দুর্গন্ধ। ফেরাউন তখন জরুরি সভা ডাকেন। মন্ত্রীরা আশ্বস্ত করেন এই ঢেউ কেটে গেলে বিপদ থেমে যাবে। কিন্তু চতুর্থ বিপদ শেষ না হতেই পঞ্চম বিপদ এসে পড়ে। রাতারাতি এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়ে, যা মানুষের ত্বকে পচন ধরায়। রাজপরিবারও এর হাত থেকে রেহাই পায় না। হিব্রুরা একটি সাদা ঘোড়ার মাধ্যমে ফেরাউনের কাছে বার্তা পাঠায়, এই দুর্যোগ থামবে না, বরং আরও বাড়বে যদি না ৪ লাখ হিব্রুকে মুক্তি দেওয়া হয়। অনেকে একে ঈশ্বরের বার্তা বলে মানে, কিন্তু ফেরাউন কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না। তিনি নিজেকেই ঈশ্বর মনে করেন। তাই তিনি হিব্রুদের মুক্তি না দিয়ে বরং তাদের উপর আরও কঠোর পরিশ্রম চাপিয়ে দেন। এই অমানবিক সিদ্ধান্ত হিব্রু দেবতাদের আরও ক্ষিপ্ত করে তোলে। ফলে ষষ্ঠ বিপদ নামে মিশরে। একে একে সব গবাদি পশু হঠাৎ করে মারা যেতে শুরু করে। সাধারণ মানুষ দম নিতে পারছিল না এত দুর্যোগের কারণে। ফেরাউনের প্রিয় ঘোড়ারাও এই মহামারী থেকে রক্ষা পায়নি। ফেরাউন তখন জাদুকরদের ডেকে পাঠান, কিন্তু এই বিপদ তাদের ক্ষমতার বাইরে। ফেরাউন রেগে গিয়ে জাদুকরকে জনসম্মুখে হত্যা করেন। এরপর তিনি পুরোহিতকে ডেকে আনেন, কিন্তু 6 দেবতার কাছে বারবার প্রার্থনা করেও কোনো উত্তর পান না পুরোহিত। ক্ষুব্ধ ফেরাউন তাকেও জনতার সম্মুখে হত্যা করেন। রাত নামতেই আকাশ বিদ্যুৎ চমকে ওঠে, বজ্রপাত হয়, শুরু হয় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। জুন মাসে এক অদ্ভুত শিলাবৃষ্টি নামে। সপ্তম বিপদ হিসেবে এই শিলাবৃষ্টি মিশরের ঘরবাড়ি ও শস্য ধ্বংস করে দেয়। ফেরাউন তখন আকাশের দিকে তাকিয়ে নিজের সিদ্ধান্তের জন্য নিজেকেই দোষারোপ করেন। মনে হয় তিনি আত্মসমর্পণ করতে চান হিব্রুদের দেবতার কাছে। এক হিব্রু তখন আকাশের দিকে চিৎকার করে। দেবতারা সহায় হলেও ভুগছে সাধারণ মানুষই। সে বুঝতে পারে না কার ওপর এই শাস্তি আসছে। সে শুধু কামনা করে এরপর আর কোনো বিপদ না আসুক। ঠিক সেই সময় হিব্রুদের দেবতা একটি শিশুর রূপে তার পেছনে উপস্থিত হন এবং জানান পরের দিন সকালে অষ্টম বিপদ নির্ধারিত আছে। সকালে আকাশ ছেয়ে যায় পঙ্গপালের ঝাঁকে। সব মানুষ নিজেদের ক্ষেত ফেলে পালিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে সব শস্য ধ্বংস হয়ে যায়। পঙ্গপাল ধ্বংস করে দেয় রাজপ্রাসাদও। 10 মিলিয়নের বেশি স্কোয়ার কিলোমিটার জমির ফসল শেষ। এখন সাধারণ মানুষ গাছের বাকল আর বনজ খাবারে বাঁচে। একজন কোষাধ্যক্ষ ফেরাউনকে প্রস্তাব দেন, কিছু খাবার গরিবদের দেওয়া হোক, পরে কর বাড়িয়ে ধান্যাগার ভরানো যাবে। কিন্তু ফেরাউন তা অস্বীকার করেন। আর এরপরই হিব্রুদের দেবতা মিশরের উপর নবম বিপদ নামিয়ে আনেন। ক্ষুধার্ত সাধারণ মানুষ ধান্যাগার আক্রমণ করে খাদ্য লুট করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিশৃঙ্খলার মাঝেই পুরো ধান্যাগারে আগুন ধরে যায়। ধান্যাগারের সব শস্য পুড়ে ছাই হয়ে যায়। যারা খাদ্য নিয়ে পালিয়ে গিয়েছিল তাদেরও রেহাই ছিল না। ফেরাউন তীরন্দাজ বাহিনী পাঠিয়ে চারদিক ঘিরে ফেলেন। যারা খাবার নিয়েছিল তাদের জীবন দিয়েই শাস্তি দেওয়া হয়।
মুহূর্তেই রাজপ্রাসাদ কান্না আর আহাজারিতে ভরে ওঠে। কিন্তু এইসব ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন হিব্রুদের দেবতারা। এরপর নবম দুর্যোগ হিসেবে তারা আকাশ থেকে বিশাল বজ্রপাত পাঠান, যা এক ঝটকায় ফেরাউনের সৈন্যদলকে ধ্বংস করে দেয়। এরপর হিব্রুদের ঈশ্বর আবার শিশুর রূপে মানুষের সামনে আসেন। তিনি এক হিব্রু মানুষ মোশির খোঁজ করেন। মোশিকে নির্দেশ দেন ফেরাউনের সঙ্গে আলোচনা করে 4 লক্ষ হিব্রুকে মুক্ত করার জন্য এবং তাদের মিশর থেকে বের করে নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য, না হলে 10ম দুর্যোগ হবে আগের 9টে দুর্যোগের চেয়েও ভয়াবহ। পরদিন মোশি ফেরাউনের কাছে যান এবং দেবতার শর্ত ও পরিণতি সম্পর্কে জানান। তিনি বলেন, সূর্যাস্তের আগেই যদি এই শর্ত মেনে নেওয়া হয় তবে মিশরের ভবিষ্যৎ হয়তো রক্ষা পাবে। কিন্তু একগুঁয়ে ফেরাউন সব হুমকি উপেক্ষা করেন। আর সেই কারণে 10ম দুর্যোগ গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর নিঃশব্দে নেমে আসে। প্রকৃতপক্ষে রামসেস আগে থেকেই মোশির প্রতি ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করতেন ভাগ্য গণনার ক্ষমতা নিয়ে। এর পেছনের কারণ ছিল হিত্তিদের বিরুদ্ধে মিশরের যুদ্ধে মোশির গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যুদ্ধের ফলে 2 দেশের সম্পর্ক ভেঙে পড়ে। এটি ছিল কাদেশের যুদ্ধ, প্রাচীন মিশরের ইতিহাসের অন্যতম স্মরণীয় যুদ্ধ। মিশরের যুবরাজ রামসেস 2000 রথ ও 16,000 পদাতিক সৈন্য নিয়ে হিত্তিদের সীমান্তে আক্রমণ করেন। সিরিয়ায় হিত্তিদের ঘাঁটি ও দুর্গ দখলের জন্য আক্রমণ চালান, কিন্তু হিত্তিরা আগেই গোয়েন্দা তথ্য পেয়ে সীমান্তে প্রায় 20,000 সৈন্য মোতায়েন করে দেয়। রামসেস তার অর্ধেক সৈন্য পিছন থেকে আক্রমণে পাঠান, আর সে নিজে সামনের দিক দিয়ে রথ চালিয়ে নেতৃত্ব দেন। গারিসেনের জরুরি বার্তায় জানানো হয় যুদ্ধ শুরু হতে চলেছে। সৈন্যরা তখনও দুপুরের খাবারে ব্যস্ত। সঙ্গে সঙ্গে তারা অস্ত্র তুলে নেয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়। মিশরীয় রথের দল সম্পূর্ণ বর্মে সজ্জিত ছিল। রামসেসের নির্দেশে পিছনের তীরন্দাজরা হিত্তি অগ্রসেনার উপর প্রথম ঢেউয়ের আক্রমণ চালায়। 2 পক্ষ মুখোমুখি হবার আগেই হিত্তিদের অগ্রসেনার অর্ধেক সৈন্য নিহত হয়। মিশরীয় তীরন্দাজরা দ্বিতীয়বার আক্রমণ চালায়, যার ফলে হিত্তিরা ঢাল তুলে মানব প্রাচীর গঠনের চেষ্টা করে। কিন্তু দ্রুতগামী রথের সামনে তারা টিকতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে রথের চাকায় চাপা পড়ে বেশিরভাগ সৈন্য মারা যায়। শত্রুপক্ষের প্রথম প্রতিরক্ষা ভেঙে পড়ে। এরপর পিছনে থাকা মিশরীয় নাইটদের আক্রমণ শুরু হয়। জেনারেল মোশির নেতৃত্বে তারা সামনে ও পিছন থেকে শত্রু শিবির ঘিরে ফেলেন। কিন্তু শীঘ্রই শত্রুপক্ষ লক্ষ্য করে যুবরাজ রামসেসকে, যিনি প্রথমে শত্রু শিবিরে ঢুকে পড়েছিলেন। শত্রু ছোড়া তীরে তার রথ চালক মারা যায়। এখন রামসেসকেই রথ চালানো ও যুদ্ধ দুটোই একসঙ্গে করতে হয়। এতে তার লড়াইয়ের দক্ষতা হ্রাস পায়। শত্রুদের পেছন থেকে আক্রমণে তার রথ ভেঙে এক চাকায় পরিণত হয়। সামনে থেকে আরেকটি রথ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রামসেস মাটিতে পড়ে যান। সে সময় মোশি বুঝতে পারেন তার ভাই বিপদে আছে। রামসেস উঠে অস্ত্র নিতে গেলে আরেকটি ভারী রথ তাকে আঘাত করতে এগিয়ে আসে। তখন মোশি তার বর্শা শত্রুর চাকার মাঝে ঢুকিয়ে তাকে বাঁচান। মোশি জানতেন না এই সাহসী কাজই পরে রামসেসের মনে তার প্রতি ঘৃণার বীজ বপন করে। এমনকি যুদ্ধের আগে মিশরে এক ঐতিহ্য ছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে একটি হাঁস বলি দেওয়া হতো। তারপর সেই হাঁসের যকৃত দিয়ে যুদ্ধের ভবিষ্যৎ গণনা করা হতো। কিন্তু সেই গণনার ফল প্রত্যেকের জন্য এক বিশাল হতাশা হয়ে আসে। দুর্ভাগ্যের ইঙ্গিতের বদলে সামান একটি ভিন্ন এবং আরও গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেন, যুদ্ধে রামসেসকে একজন মানুষ বাঁচাবে এবং যে ব্যক্তি রামসেসকে রক্ষা করবে সেই হবে মিশরের পরবর্তী শাসক। সবাই মনে করেছিল এটি যেন দেবতাদের দেওয়া এক নিষ্ঠুর রসিকতা। শুধু মিশরের যুবরাজ রামসেস পুরোহিতদের এই ভবিষ্যৎবাণী মনির গহীনে লুকিয়ে রাখেন। তিনি খুব সতর্কতার সাথে বিষয়টি গোপন রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। সে মুহূর্তে তার আর যুদ্ধ করার ইচ্ছে ছিল না। তিনি দৃষ্টি রাখেন সেই মানুষটির দিকে যে তাকে বাঁচিয়েছিল, মোশির দিকে। এরপর তিনি তার বর্শা তুলে নেন, মোশিকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত হন। মোশি তখনও যুদ্ধ করছিলেন, কিন্তু তিনি যেন রামসেসের এই কাজ দেখেও কিছুই বুঝতে পারেননি। তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি, এমনকি রামসেসের দিকে তাকাতেও সাহস করেননি। নিজের নিয়তি থেকে পালিয়ে না গিয়ে বরং আরও শত্রু হত্যা করতেই ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই আতঙ্কিত সৈন্যরা রামসেসকে রথে তুলে নেয়। কাদেশের যুদ্ধ শেষ হয়। সৈন্যরা শত্রু শিবির থেকে পিছু হটে আসে। যুদ্ধটি ছিল এক বিশাল সাফল্য। রাস্তার পাশে অপেক্ষামান জনতা করতালিতে সৈন্যদের বরণ করে নেয়। প্রাসাদে ফিরে ফেরাউন মোশিকে একান্তে ডাকেন।
যুদ্ধের পর থেকে তার ছেলে রামসেস এক কথাও বলেনি। ফেরাউন মোশিকে চাপ দিতে থাকেন সে কি কিছু গোপন করছে কিনা। বাধ্য হয়ে মোশি জানান ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। কিন্তু ফেরাউন ছিলেন অবিশ্বাস্য রকম শান্ত। তিনি পর্যন্ত মনে করতেন মোশি রামসেসের চেয়ে ভালো শাসক হতেন, কিন্তু মোশি যার রক্ত নয়, তাই ভবিষ্যৎবাণী পূর্ণ হলেও তিনি সিংহাসন পেতে পারেন না। রামসেস, যিনি যুদ্ধেও ব্যর্থ হয়েছিলেন, এই মন্তব্য এবং ভবিষ্যৎবাণী ছায়া থেকে মুক্ত হতে পারেননি। তার মনে ভালো ভাই মোশির প্রতি হিংসা ও ঘৃণার বীজ বপিত হয়। দশম দুর্যোগকে রোধ করতে না পেরে অবশেষে ফেরাউন ভেঙে পড়েন। তিনি হিব্রুদের দেবতার কাছে আত্মসমর্পণ করেন, প্রতিশ্রুতি দেন 400 বছর ধরে দাসত্বে থাকা হিব্রুদের মুক্তি দেবেন এবং নিজ ভূমিতে ফিরে যেতে দেবেন। মোশির নেতৃত্বে 4 লক্ষ হিব্রু মানুষ দল বেঁধে নিজ দেশের পথে রওনা হন। এই দিনের জন্য তারা 400 বছর অপেক্ষা করেছিল। কিন্তু তাদের মিশর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ফেরাউন তার কথা ভেঙে ফেলেন। তিনি হিব্রুদের হত্যার প্রস্তুতি নেন। গুপ্তচরেরা দৌড়ে মোশিকে খবর দেয় ফেরাউন বিশাল সৈন্যদল নিয়ে তাদের পেছনে ধেয়ে আসছে। বাঁচার জন্য তারা পাহাড়ি পথে পালিয়ে যায়। 3 দিন 3 রাত হেঁটে তারা পৌঁছায় এক অজানা উপকূলে। পথহারা, ক্লান্ত এবং হতাশ মানুষজন সমুদ্র তীরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। সবাই ভাগ্যকে সঁপে দেয়। পরদিন সকালে তার একটি বিস্ময়কর দৃশ্য দেখে জেগে ওঠে। আগের রাতের সমুদ্র অদ্ভুতভাবে সরে গেছে এবং সমুদ্রের নিচ থেকে ধীরে ধীরে একটি পথ উদ্ভাসিত হয়েছে। মোশি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি হিব্রুদের ঈশ্বরের তৈরি পথ। তিনি সবাইকে নির্দেশ দেন তাকে অনুসরণ করে সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে যেতে। মোশির নেতৃত্বে 4 লক্ষ হিব্রু সমুদ্রের পথ ধরে যাত্রা শুরু করে। ফেরাউন তখন সৈন্যদল নিয়ে সেই পথ ধরেই তাদের পেছনে ধাওয়া করেন, কিন্তু তারা একটি সংকীর্ণ পাহাড়ি রাস্তায় ধসে পড়ে এবং সৈন্যদের অর্ধেকই ধ্বংস হয়ে যায়। হিব্রুরা তখন প্রায় মাঝপথ পার হয়ে গেছে, তবে ফেরাউনের সৈন্যরাও সমুদ্রের মধ্যে প্রবেশ করে তাদের ধাওয়া করে। মুশি সবাইকে দ্রুত চলার নির্দেশ দেন এবং নিজে কিছু অশ্বারোহী নিয়ে পেছনে ফেরাউনকে প্রতিরোধ করতে থাকেন। ঠিক তখনই আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা দেয়। কালো মেঘ, বজ্রপাত আর 100 মিটার প্রতি সেকেন্ড গতিতে ধেয়ে আসা ঝড়। এই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেও মিশরীয় সেনারা থামে না। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা তখনও আসেনি। যখন সব হিব্রু নিরাপদে তীরে পৌঁছে গেছে, তখন 100 মিটার উঁচু একটি বিশাল জলোচ্ছ্বাস সাগরের দিক থেকে ছুটে আসে। ফেরাউনের সৈন্যরাও তখনও দাসদের পেছনে দৌড়াচ্ছিল। এই দৃশ্য দেখে ফেরাউনের সেনাপতি তার আদেশ অমান্য করে সকল সৈন্যকে পিছু হটার নির্দেশ দেন। মুশিও তার সঙ্গী অশ্বারোহীদের নিরাপদে সরে যেতে বলেন। এদিকে পাগল ফেরাউন একাই সমুদ্রের পথে ছুটে যান। মুশি এবং ফেরাউন এই 2 ভাই তখন যুদ্ধক্ষেত্রে মুখোমুখি। তারা সিদ্ধান্ত নেয় এখন একে অপরের বিরুদ্ধে শেষ লড়াই করবে। তীব্র ঢেউয়ের মধ্যে রামসেস তার তরবারি নিয়ে মুশির দিকে তেড়ে আসেন। ঠিক সেই মুহূর্তে ভয়াল ঢেউ সৈন্যদের গ্রাস করে ফেলে। শত সহস্র সৈন্য মুহূর্তেই সাগরের গহ্বরে বিলীন হয়ে যায়। কেউ বাঁচে না। হিব্রুদের ঈশ্বরের প্রেরিত দশম দুর্যোগ অবশেষে পূর্ণ হয়। মুশি এবং ফেরাউন দুজনেই সাগরের ঢেউয়ে ভেসে যায়। দাসদের দিকেও ঢেউ ছুটে আসে, কিন্তু সৌভাগ্যবশত সবাই আগেই নিরাপদে তীরে পৌঁছে গিয়েছিল। সাগরের জলে অজস্র সৈন্যের মৃতদেহ ভেসে ওঠে। সব শান্ত হওয়ার পর দেখা যায় হিব্রু জাতিই একমাত্র জাতি যারা এই মহাদুর্যোগ থেকে বেঁচে গেছে। অবশেষে মুশি সমুদ্র থেকে উঠে আসে। 4 লক্ষ দাসের আস্থা রাখতে পেরেছিলেন তিনি। তাদের 400 বছরের বন্দিদশা থেকে মুক্ত করতে পেরেছিলেন। সমুদ্রের অপর পারে রামসেসও বেঁচেছিল, কিন্তু হিব্রুদের বিপরীতে তার পুরো মিশরীয় সেনাবাহিনী নিশ্চিহ্ন। তার চোখের সামনে শকুনেরা মৃত সৈন্যের দেহ ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য তাকে অপরাধ বোধে পিষে ফেলে। শেষ পর্যন্ত মুশি তার জাতিকে ক্যানানের পথে নিয়ে যান, তাদের স্বপ্নের ভূমিতে। এটাই ছিল সিনেমার শেষ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।